শুরু করছি তোমাদের ইউনিট 4 দ্বিতীয় অধ্যায় এর প্রথম যে উপ একক রয়েছে ন্যাশনালিজম এন্ড সেপারেটিজম, অর্থাৎ মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা ভারত বিভাজনের পথে। সেখানে আমরা দেখলাম যে জিন্নার নেতৃত্বে 14 দফা দাবি সর্বসমক্ষে প্রকাশ হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নার জনপ্রিয়তা ভীষণভাবে বাড়তে থাকে। যেভাবে হিন্দুরা নিজেদেরকে সংগঠিত করার জন্য, সংহত করার জন্য একে অপরের সঙ্গে তাদের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক সেইভাবে মুসলিমরা তাদের ঐক্য সংহতি, মুসলিম স্বার্থ সংরক্ষণের জন্য খাকসার বাহিনী এবং গার্ড তৈরি করে ফেলেছিল। আমরা আমাদের সাম্প্রদায়িকতার উদাহরণ আমরা দেখলাম যে যখন একটা প্রতিষ্ঠান বা একটা জাতি বা ধর্মগোষ্ঠীর মানুষের যে সংগঠন রয়েছে সেটা যখন পথ চলা শুরু করে এবং আস্তে আস্তে মানুষের সমর্থন সহানুভূতির মাধ্যমে যখন তারা একটা জায়গায় এসে পৌঁছয় এবং যখন কোনো সেরকম প্রতিপক্ষ থাকে না, তখন কিন্তু সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়টি ঘটে না। 1900 থেকে 1922 সাল এই সময়ে আমরা ভারতবর্ষে 16টি ছোট বড় সাম্প্রদায়িক দাঙ্গার আমরা পরিসংখ্যান পেয়েছি। 1923 থেকে 26 সালের মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা 72-এ এসে পৌঁছয়, 72 সংখ্যায়। সুতরাং স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে যেভাবে মুসলিমরা যেভাবে জাত পাত ধর্মের ভিত্তিতে দুটো দিকে দুটো মেরুকরণ হয়েছে, একদিকে হিন্দুদের যে সাম্প্রদায়িক সংগঠন তাদের নাম আলোচনা করা হয়েছে, মুসলিমদের ক্ষেত্রে মুসলিম লীগ থেকে শুরু করে নিখিল ভারত মুসলিম লীগ এবং জিন্নার প্রভাব বাড়া এবং জিন্না একই সঙ্গে ফজলুল হক, কাসিম রিজভী এদের সমর্থন পাওয়ার ফলে আস্তে আস্তে লীগ কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছায় এবং সর্বোপরি মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে 14 দফা দাবি তুলে ধরার মধ্য দিয়ে মুসলিমদের যে একজন প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আলী জিন্না ভারতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের ঠিক বিপরীত মেরুতে নেতৃত্ব দিতে সক্ষম, এটি কিন্তু মুসলিম জনজাতির মানুষের কাছে প্রমাণিত হয়ে গিয়েছিল। আমরা সেই হিসেবে দেখব 1939 সালে 3রা সেপ্টেম্বর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, ইংরেজ সরকার কংগ্রেসের সঙ্গে আলোচনা ছাড়াই ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে। ইংরেজদের কিন্তু এই অভ্যেসটি কিন্তু ভালো নয়, প্রায়র কনসেন্ট যেন নিয়ে ফেলেছে। জাতীয় কংগ্রেসের সঙ্গে ইংরেজদের সূচনা লগ্ন থেকে যে একটা সম্পর্কের জায়গা ছিল, আবেদন নিবেদনের মাধ্যমে, মানবিক আবেদনের মাধ্যমে ইংরেজদের কাছে জাতীয় কংগ্রেসের নেতারা, মডারেট নেতারা যেভাবে দরবারের মধ্য দিয়ে ছোট ছোট দাবিগুলো পেয়েছিলেন এবং সঙ্গতভাবে ইংরেজরা কিন্তু ভেবে নিয়েছিল যে কংগ্রেসের কনসেন্ট ছাড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারতবর্ষকে যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করলে হয়তো কংগ্রেস মেনে নেবে। এবং সেই জায়গা থেকে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে 1939 সালে ভারতবর্ষকে তাদের উপনিবেশ হিসেবে যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করে নেয় এবং মুসলিম লীগ ব্রিটেনকে সর্বপ্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। তবে তাদের শর্ত ছিল লীগের অনুমোদন ছাড়া সংবিধান পরিবর্তনের কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না। অর্থাৎ ইংরেজরা যদি কোনো সংবিধান তৈরি করার প্রস্তাব দেয় তাহলে অবশ্যই এই সংবিধান তৈরি করার প্রস্তাব দেওয়ার আগে মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে
তবেই কিন্তু সংবিধান তৈরির প্রস্তাব কংগ্রেসের কাছে দেওয়া যাবে। বড়লাট লিথগোর জবাবে কংগ্রেস ক্ষুব্ধ হয়ে 1939 সালে 22 অক্টোবর সকল প্রদেশের কংগ্রেসি মন্ত্রিসভাগুলোকে পদত্যাগ নির্দেশ দেয়। মুসলিম লীগ তাতে আনন্দিত হয় এবং 1939 সালে 22 ডিসেম্বর মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস ঘোষণা করে, ডে অফ ডেলিভারেন্স। নিষ্কৃতি দিবস অর্থাৎ কংগ্রেসের হাত থেকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ মুক্ত হয়ে যায় মুসলিম লীগ। এবং আমরা জানি যে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, এই ভারত ছাড়ো আন্দোলনের আগে বড়লাট লিথগো একটি প্রস্তাব দিয়েছিলেন, তার নাম লিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব। ভারত ছাড়ো আন্দোলন যখন শুরু হচ্ছে তার আগেই 8ই আগস্টের মধ্যরাত্রে গান্ধীজি সহ প্রাদেশিক সমস্ত নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, যাতে করে কংগ্রেস নেতৃত্বের কোনো বিকল্পের শেষটুকুও কোনোভাবে ইংরেজ বিরোধিতায় আসতে না পারে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে মুসলিম লীগ যখন দেখল যে কংগ্রেস পুরোপুরি রকমে ইংরেজদের কাছ থেকে ধরাশায়ী হয়েছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংবিধান তৈরির কোনো প্রস্তাব, সংবিধান তৈরির বিষয়ে কোনো আলোচনা হলে অবশ্যই যেন মুসলিম লীগের সঙ্গে আলোচনা করে ইংরেজ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট যেন সেই সিদ্ধান্ত নেন, এই ধরনের প্রস্তাব কিন্তু লীগের পক্ষ থেকে রাখা হলো। এবারে দেখলাম ঐতিহাসিক লাহোর প্রস্তাব 1940 সাল। মোহাম্মদ আলী জিন্না এবং মুসলিম লীগ এই প্রথম সরকারি সিলমোহর দেওয়ানোর জন্য ইংরেজদের কাছে চাপ সৃষ্টি করলো। 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব এবং আলাদা মুসলিম রাষ্ট্র গঠনের দাবি। 20 মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে ফজলুল হক অবিভক্ত বাংলার শেরি বঙ্গাল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, তিনি লাহোর প্রস্তাব প্রস্তাব উত্থাপন করলেন, যেখানে বলা হলো ভারতবর্ষে বসবাসকারী হিন্দু এবং মুসলমান দুটো আলাদা জাতি, কোনো সম্প্রদায় নয়। জাতি বলা হলো, কমিউনিটি নয়। নেশনের কথা বলা হলো, কমিউনিটির কথা নয়। হিন্দুজ আর নট দ্য কমিউনিটি, মুসলমান আর নট দ্য কমিউনিটি। হিন্দু দে আর নেশন, মুসলিম দে আর দ্য নেশন। নেশন তত্ত্বের কথা আসো, আলাদা করে দেওয়ার কথা, আলাদাভাবে আলাদা ভূখণ্ডের দাবি উঠে আসলো। মুসলিমদের জন্য একটা আলাদা সার্বভৌম রাষ্ট্রের দাবি। লাহোর প্রস্তাবে পাকিস্তান শব্দের উল্লেখ ছিল না, কিন্তু পরে এটিকে পাকিস্তান প্রস্তাব হিসেবে চালানো হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে লাহোর প্রস্তাবের গুরুত্বপূর্ণ 4টি শর্ত উল্লেখ করো। যদি 4 নম্বরের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্নতে এইভাবে থাকতে পারে যে লাহোর প্রস্তাব 1940 সালের গুরুত্বপূর্ণ 4টি দিক আলোচনা করো। তোমরা অবশ্যই ছাত্রছাত্রীরা যদি 4 নম্বরের জন্য 4টি বৈশিষ্ট্য বা 4টি দিকের কথা বলে 4টি লিখবে, কারণ তোমাদের কিন্তু সীমিত পরিসরের এই প্রশ্নগুলি, এখানে কিন্তু ভাগ থাকার কথা নয়। 4 নম্বরের প্রশ্ন দুটো টুকরো হওয়ার কথা নয়, বা 3 নম্বরের প্রশ্ন সেটি কিন্তু টুকরো হওয়ার কথা নয়, কারণ 1 নম্বরের প্রশ্ন জন্য কিন্তু 3য় সেমিস্টার পরীক্ষায় তোমাদের 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল। সুতরাং তোমরা মনে রাখবে এগুলো বেশিরভাগই টিকাধর্মী, অর্থাৎ 6টি বা 7টি বা 8টি বাক্যের মধ্যে উত্তরগুলোকে সীমিত পরিসরে সাজিয়ে গুছিয়ে লেখার কিন্তু অভ্যেসটা তোমাদের এই ভিডিওগুলো তোমাদের সামনে আসার পরে কিন্তু তোমাদের প্রয়াস শুরু করতে হবে। জিন্নার ক্ষমতা বৃদ্ধি এবং পরবর্তীকালে কি ঘটনা ঘটছে,
1940 সালে লাহোর প্রস্তাব গ্রহণের পর থেকে জিন্নাহ যেরকম জনপ্রিয় হয়ে উঠলেন, জিন্নাহ যেরকম ভারতবর্ষের রাজনীতিতে প্রথম সারির নেতৃত্বের মুখ হিসেবে উঠে আসলেন, তেমনি লীগের প্রভাব প্রতিপত্তি বেড়ে যেতে শুরু করলো। জিন্নাহর কূটকৌশল এবং ব্রিটিশ সরকারের পক্ষপাতমূলক নীতি জিন্নাহর ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়। ইংরেজরা ভারতবর্ষে মরলেমিন্টো সংস্কার আইন হোক বা সাম্প্রদায়িক বাটোয়ারা হোক বা 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন হোক, সব জায়গাতে মুসলিমদের প্রতি একটু পক্ষপাতিত করেছিল, মুসলিমদের কথা আলাদাভাবে ভাবার চেষ্টা করেছিল। যেহেতু আমরা দেখলাম যে মুসলিম লীগের মধ্যে কখনো মুসলিম লীগ তার ক্ষমতা চড়চড় করে উঠছে বা ক্ষমতা বাড়াতে পারছে, ঠিক একইভাবে ঘটনা প্রবাহে ঘাত অভিঘাতে মুসলিম লীগ কোনো কোনো সময় বিভক্ত হয়ে যাচ্ছে বা মুসলিম লীগের সম্পর্কে মুসলিমদের মধ্যে ছোট ছোট প্রশ্ন দানা বাঁধছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মরলেমিন্টো সংস্কার আইন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, এই সমস্ত জায়গা বা মুসলিম লীগের বিভাজন সরিয়ে দিয়ে, মুসলিমরা নিজেদের মতের অনৈক্যকে সরিয়ে দিয়ে মুসলিম লীগের ছত্রছায়ায় আবার ঐক্যবদ্ধ হয়েছে, একত্রিত হয়েছে এবং তার মধ্য দিয়ে মুসলিমরা একটি সচেতন রাজনৈতিক চিন্তা সম্পন্ন একক হিসেবে রাজনীতিতে উঠে আসছে এবং জিন্নাহর নেতৃত্বে সেই জায়গাটা আরও সুসংহত, আরও সংঘবদ্ধ রূপ নিচ্ছে। সুতরাং জিন্নাহকে পক্ষপাতিত্ব করা এবং উল্টো দিকে জাতীয় কংগ্রেসকে পিছনে নামিয়ে নেওয়া বা জাতীয় কংগ্রেসের গুরুত্বকে খাটো করে দেওয়ার একটা প্রয়াস কিন্তু আমরা ইংরেজদের মধ্য থেকে লক্ষ্য করি। আসাম, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পাঞ্জাবে লীগের মন্ত্রিসভা গঠিত হয়। বলার উদ্দেশ্য এটাই, আসামে কিন্তু জনসংখ্যার একটা বড় অংশ মুসলমান, সিন্ধু প্রদেশ এখানেও কিন্তু মুসলিম অধ্যুষিত, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ মানে বালুচিস্তান এই অঞ্চল এবং পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাবের ভারতের দিকের অংশ এবং পাঞ্জাবের ভারতের ওদিকের অংশ, অর্থাৎ কিছুটা অংশ পাঞ্জাবের যেটা কিনা পাকিস্তানের মধ্যে পড়ে, সেখানকার জনবিন্যাসে মুসলিমদের সংখ্যা বেশি থাকার ফলে আসাম, বেলুচিস্তান অঞ্চল বা পাঞ্জাবের যে অংশ পাকিস্তানের দিকে পড়ে সেখানের মুসলিম মানুষ কিন্তু আস্তে আস্তে লীগ মন্ত্রিসভাকে সমর্থন করছে এবং লীগের ক্ষমতা বেড়ে যাচ্ছে। 1942 সালে ডিসেম্বরে লীগের করাচি অধিবেশনে জিন্নাহ সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, দেশভাগ করো এবং ভারত ছাড়ো। ইংরেজদেরকে কঠোরতম বার্তা দিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কি বললেন? তোমাদেরকে দেশ ভাগ করতে হবে এবং একই সঙ্গে তোমাদেরকে ভারত ছেড়ে যেতে হবে। কত বড় হুঁশিয়ারির কথা! জিন্নাহর প্রতি বা মুসলিম সম্প্রদায়ের প্রতি ইংরেজদের থাকার কারণে এই সময় রাজনৈতিক ধর্ম এবং জাতপাতের ভিত্তিতে মুসলিমরা এতটাই সুসংহত রূপে এসে পৌঁছেছিল যে তারা ইংরেজ প্রশাসনকে বার্তা দিল যে দেশভাগ করতে হবে এবং ভারত ছাড়তে হবে, অর্থাৎ দেশভাগ করো এবং দেশ ছাড়ো, ভারত ছাড়ো। 1945 সালে আমরা দেখলাম লর্ড ওয়াভেল একটি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করলেন, মানে তার পরিকল্পনা পেশ করলেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা পেশ করলেন, যাকে বলা হয় ওয়াভেল পরিকল্পনা। এবং এই ওয়াভেল পরিকল্পনাকে রূপ দেওয়ার জন্য 1946 সালে 24শে মার্চ ব্রিটিশ মন্ত্রিসভার তিন সদস্য কারা? এভি আলেকজান্ডার, চেস্টারফোর্ড ক্রিফ এবং লর্ড প্যাট্রিক লরেন। এভি আলেকজান্ডার, চেস্টারফোর্ড ক্রিফ
এবং প্যাট্রিক লরেন্স ভারতবর্ষে আসলেন। একে বলা হচ্ছে ক্যাবিনেট মিশন। অর্থাৎ যদি পরিস্থিতি এরকম হয় যে ইংরেজদেরকে ভারতবর্ষ ছাড়তে হয়, তাহলে তার আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা এবং সেই সরকার কি কি কাজ করবে, সেই সরকার কি কি বিষয় নিয়ে আলোচনা করে তার রূপরেখাকে বাস্তবে রূপায়ণ করবে, সেই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু ওয়াভেল পরিকল্পনায় 3 সদস্য বিশিষ্ট যে কমিশন, সেই কমিশন চিন্তা ভাবনা করা শুরু করলো। মন্ত্রী মিশন কি ভাবলো? একটা যুক্তরাষ্ট্রের কথা ভাবলো। যুক্তরাষ্ট্র মানে যেখানে কেন্দ্র থাকবে, যেখানে রাজ্য থাকবে, যেখানে কেন্দ্রের এখতিয়ার থাকবে, যেখানে রাজ্যের এখতিয়ার থাকবে এবং কেন্দ্রের এখতিয়ারে রাজ্য হাত দেবে না, রাজ্যের এখতিয়ারে কেন্দ্র হাত দেবে না, তাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র। আর কি হবে? প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক অর্থাৎ যে প্রদেশগুলো ছিল, সেই প্রদেশগুলো পরিচালনার জন্য কিছু প্রতিষ্ঠান, কিছু সংস্থা তৈরি করতে হবে, যার নাম হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। আর একটা হচ্ছে প্রদেশগুলোকে শ্রেণীবিভক্ত করতে হবে। ভারতবর্ষে সে সময় যতগুলো রাজ্য ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দেশীয় রাজ্য, নেটিভ স্টেট বা প্রিন্সলি স্টেট, প্রিন্স ডোমিনেটেড স্টেট। অর্থাৎ ভারতবর্ষের যারা দেশীয় রাজ্য তাদের রাজাদেরকে এবং সেই দেশীয় রাজ্যগুলোকে ক, খ, গ এই 3টে শ্রেণীতে ভাগ করা হলো, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। এবং মুসলিম লীগ এই প্রস্তাব মেনে নিল। কারণ হচ্ছে যতটা একটা ভূখণ্ডকে খণ্ড বিখণ্ড করা হবে, যতটা একটা ভৌগোলিক পরিচিতিকে ছোট ছোট টুকরোতে ভাগ করা হবে, তত শাসন ব্যবস্থাকে মজবুতভাবে, শাসন ব্যবস্থাকে জোরদারভাবে সেখানে প্রয়োগ করা সম্ভব হবে। এবং মুসলিম লীগ এই জায়গা থেকে দাঁড়িয়ে খুব ভালোভাবেই উপলব্ধি করেছিল এই ধরনের কাঠামো তৈরি করলে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং যে রাজ্যগুলো ছিল তাকে ক, খ, গ অর্থাৎ পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এই 3টেতে শ্রেণীতে ভাগ করলে তাদের বিভাজন এবং শাসননীতিকে আরও নির্ভুলভাবে, নিখুঁতভাবে প্রয়োগ করা সম্ভব হবে। 1946 সালে 16ই আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেয়, যার ফলে কলকাতাতে ব্যাপক দাঙ্গা হয়, হত্যাকাণ্ড হয়। একে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, কলকাতা গণহত্যা। 1947 সালে 3রা জুন লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন, যাকে বলা হয় মাউন্টব্যাটেন প্রস্তাব। কংগ্রেস শেষ পর্যন্ত দেশভাগের প্রস্তাব মেনে নিতে বাধ্য হয় দাঙ্গার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরা দেখলাম এই সময় ভয়ঙ্করভাবে কলকাতায় দাঙ্গা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ, মানুষ নিধনের পরিসংখ্যান সমস্ত কিন্তু অত্যন্ত মর্মস্পর্শী। এবং সেই সময়ে কলকাতা দাঙ্গার উপরে যে সমস্ত গ্রন্থগুলো আজকের দিনেও বাজারে পাওয়া যায়, সেগুলো পড়লে কিন্তু শিহরিত হয়, আমাদেরকে শিহরিত হতে হয়। এই ধরনের নারকীয় ঘটনা বোধহয় পৃথিবীর কোনো ইতিহাসে খুব কদাচিৎ খুঁজে পাওয়া যাবে। সুতরাং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এপিসোড। তোমরা মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা, যে তোমরা আমাদের উচ্চ মাধ্যমিক সংসদে যে বইগুলো তোমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে এই কলকাতা গণহত্যা বা ডাইরেক্ট অ্যাকশন ডে এই অধ্যায়ের শিরোনামে বা উপবিভাগ হিসেবে যে আলোচনা রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের তথ্য আমাদের নজরে এসেছে যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের জন্য ... দায়ী ছিলেন।
এখন প্রশ্নটা হচ্ছে, যে সমস্ত গ্রন্থগুলো এই ধরনের সরাসরি অ্যাপ্রোচে লেখকরা লেখেন, তাদের সেখানে তথ্যসূত্র উল্লেখ করা দরকার। তারা কোথা থেকে তথ্যটি পাচ্ছেন, কারণ এটি অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় যে কোনো একটি ব্যক্তি, কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ সম্প্রদায়ের উপরে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের যে দোষ বা তাদেরকে অভিযুক্ত করে তাদের নামটাকে ওখানে প্রকাশ করা, এটা বোধহয় তথ্য সংবলিত হওয়া দরকার। আমি তোমাদেরকে হয়তো বিষয়টি পরিষ্কার করে বলতে পেরেছি যে যদি লেখা হয় যে এই ঘটনার জন্য এ দায়ী, এই ঘটনার জন্য ক দায়ী, তাহলে অবশ্যই সেখানে নির্ভুলভাবে কোন গ্রন্থে আলোচিত হয়েছে, সেই গ্রন্থটি কোথায় থেকে প্রকাশিত হয়েছে, বা সেই গ্রন্থে যে জায়গায় আলোচনা রয়েছে মূল গ্রন্থ, তার পৃষ্ঠা সংখ্যা, এগুলো কিন্তু ইতিহাসের জায়গা থেকে তুলে ধরাটা বোধহয় উচিত। কারণ ইতিহাস কখনো বিকৃত তথ্যের উপরে বা ডিস্টর্টেড ফ্যাক্ট অ্যান্ড ফ্যাসেটসের উপরে নির্মিত হতে পারে না। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা যে ইতিহাস পর্যালোচনা করি, সেই ইতিহাস কিন্তু আমাদের জাতীয় ইতিহাস। সুতরাং আমাদের জাতীয় ইতিহাস কোনোভাবে ফ্যাব্রিকেটেড, সেগমেন্টেড, মিউটিলেটেড হোক, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। তার জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এই আবেদনটি রইল, তোমরা যখন এই চতুর্থ সেমিস্টারের আমি যে অধ্যায়টি তোমাদের সামনে আলোচনা করছি, সেই অধ্যায়ে তোমরা খুব নির্ভুলভাবে পড়াশুনো করবে, প্রয়োজনে একাধিক বইয়ের তথ্যকে যাচাই করবে এবং সহমত ভিত্তিক উত্তর লিখবে, কোনো ধরনের কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠানকে দোষারোপ না করে। কংগ্রেস শেষ পর্যন্ত দেশভাগে প্রস্তাবে সম্মত হয় দাঙ্গার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। জিন্না মাউন্টব্যাটেন ঘোষিত পাকিস্তানকে বিকলাঙ্গ কীটদগ্ধ বলে আখ্যায়িত করলেও এই প্রস্তাব মেনে নেন। অর্থাৎ জিন্না চেয়েছিলেন আলাদা পাকিস্তানের কথা, এবং যেভাবেই হোক না কেন, যতটুকু না ভূখণ্ড পাকিস্তানকে সে সময় মাউন্টব্যাটেন পরিকল্পনাতে দেওয়া হয়েছে, সেটাকে জিন্না মাউন্টব্যাটেনের ঘোষিত পাকিস্তান প্রস্তাবকে বলছেন হ্যান্ডিক্যাপ্ট এবং ইনসেক্ট বার্ড, কীটদগ্ধ। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে যে পোকা খাওয়া খাবার, পোকা কেটে দেওয়া ফসল, সেটা যেরকম খুব বেশি মূল্যমান সম্পন্ন নয়, ঠিক তেমনি যে পাকিস্তান জিন্না চেয়েছিলেন, সেই পাকিস্তান বা যে ভূখণ্ড জিন্না পাকিস্তানের জন্য ভেবেছিলেন, তা হয়তো তিনি পাননি। সুতরাং 4 জুলাই আমাদের স্বাভাবিকভাবে একটি জায়গা আসলো, সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়ে গেল এবং 15ই আগস্ট ভারত বিভক্ত হয়ে গেল। অর্থাৎ আমরা একটা সার্বভৌম রাষ্ট্র কি পেলাম, 2 টুকরো ভূখণ্ড পেলাম। ছিলাম আমরা একই বৃন্তের 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কি হলো, যেখানে আমরা একই বৃন্তের 2টি কুসুম হওয়ার কথা, সেটা না হয়ে আমরা হয়ে গেলাম ভাই ভাই ঠাঁই ঠাঁই। এই ঘরের ভাই ওই ঘরের ভাইয়েরকে দোষারোপ করছে, এই ভারতের মৃত্তিকায় অন্য স্লোগান উঠছে। এই ধরনের কিন্তু ভারতবর্ষের চিন্তা ভাবনা ছিল না। যা হয়েছে সেটা ভারতের জন্য ভালো হয়নি, ভারতবর্ষের ভবিষ্যতের জন্য সুখকর হয়নি। হয়তো ইংরেজদের উপনিবেশটাকে টিকিয়ে রাখা, এবং ইংরেজরা কখনো মনে প্রাণে চায়নি ভারতবর্ষ থেকে ইংরেজ উপনিবেশের অবসান হোক, এটা কখনো চায়নি। এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি
যে ইংরেজরা ভারতবর্ষ ছাড়বার আগে ভারতবর্ষের মাটিতে জাতপাত ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান যারা ছিল ভাই ভাই, একই বৃন্তের দুইটি কুসুম, যেখানে কবি নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথ সবাই কিন্তু একটা ধর্মনিরপেক্ষ সার্বভৌম ভারত রাষ্ট্রের কল্পনা করেছিলেন লর্ড মাউন্টব্যাটেনের কূটনীতির ফলে। এবং ইংরেজরা যে কূটনীতির জাল সুচতুরভাবে বিস্তার করেছিল তাকে আমরা বুঝতে পারিনি। আমরা ইংরেজদের পাতা ফাঁদে পা দিয়ে আমাদের ভারত রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করলাম। স্বাধীনতা আইন পাশ হলো, কিন্তু যে ভারতবর্ষ পেলাম সে হচ্ছে আমার ভাইয়ের রক্ত ভেজা দ্বিধা বিভক্ত ভারতবর্ষ, জাত ধর্মের ভিত্তিতে হিন্দুস্তান পাকিস্তান। আমাদের এই যে অধ্যায় ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম, মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা, দেশভাগের পথে ভারত, এই অধ্যায়ের 3টি ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। ফিরে আসব এবং এই অংশে তোমাদের জন্য আমি আলোচনা করব বিভিন্ন ধরনের প্রশ্ন। টাইপ 1-এর প্রশ্ন কি হতে পারে, টাইপ 2-এর প্রশ্ন কি হতে পারে, টাইপ 3 প্রশ্ন কি হতে পারে, অর্থাৎ 3 নম্বর মান, 4 নম্বর মান এবং 8 নম্বর মানের প্রশ্ন কি কি হতে পারে এ বিষয়ে তোমাদেরকে যেমন ধারণা দেব। কিছু কিছু প্রশ্ন আমি আলোচনা করেছি, কিন্তু যে প্রশ্নগুলি আলোচনা করা যায়নি সেই প্রশ্নগুলোকে নিয়ে তোমাদেরকে একটি সুন্দর প্রশ্ন সম্ভার উপহার দিতে চলেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। এবং তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আরেকটি আমি বার্তা দিতে চাই যে কিছুদিনের মধ্যে তোমরা বিষয়ভিত্তিক অর্থাৎ ইতিহাসের নমুনা প্রশ্নপত্রের বই পেয়ে যাবে। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বুকমার্ট রয়েছে সেখানে সেগুলি তোমাদের জন্য অ্যাভেলেবেল হবে অত্যন্ত সুলভ দামে। তোমরা সেখানে মডেল কোশ্চেন পেপার পাবে, সেখানে মডেল কোশ্চেন ব্যাংক পাবে। সুতরাং তোমরা সেগুলোকে অনেক বেশি বেশি করে অভ্যাস করবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সুন্দর করে সাজাবে, ছোট ছোট করে উত্তর হবে, উত্তরগুলো প্রিসাইজ হবে, কম্প্যাক্ট হবে, যাতে করে পরীক্ষক খাতা দেখার সময় তোমাদের উত্তরগুলো মূল্যায়ন করার সময় খুশি হন এবং তোমরা পূর্ণ মান পাও। তৃতীয় সেমিস্টারে যদি কোথাও তোমাদের কোনো নম্বর খামতি হয়ে থাকে এইটুকু আশা রেখো, উচ্চ মাধ্যমিক সংসদ তোমাদের জন্য চতুর্থ সেমিস্টারে প্রচুর প্রচুর আয়োজন করেছে যাতে করে তোমরা নম্বরটিকে তুলে আনতে পারো। সবাই ভালো থেকো, ফিরে আসছি পরের এপিসোডে। তোমাদের সবথেকে বড় অধ্যায় আজকে তোমরা পাবে ভিডিও উপস্থাপনার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের আমি বিভিন্ন প্রশ্ন এবং সেই বিভিন্ন প্রশ্নের সম্ভাব্য উত্তর সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে স্যার সৈয়দ আহমেদ খান এবং আলিগড় আন্দোলন, এখান থেকে তোমাদের টাইপ 3 8 নম্বরের জন্য যে প্রশ্ন রয়েছে সেই 8 নম্বর প্রশ্নের সরাসরি 8 নম্বর প্রশ্ন মুসলিম সমাজের উন্নয়নে স্যার সৈয়দ আহমেদ খানের অবদানের মূল্যায়ন করো। মুসলিম সমাজের উন্নয়নে স্যার সৈয়দ আহমেদ খানের অবদানের মূল্যায়ন করো। Evaluate the contribution of Sir Syed Ahmed Khan for the upliftment of the Muslim community. এটি হচ্ছে 8 নম্বরের সরাসরি প্রশ্ন। যদি এই জায়গায় তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকে তাহলে কীরকম প্রশ্ন হতে পারে? থিওডর বেক কে ছিলেন, বা থিওডর বেকের পরিচয় দাও। থিওডর বেক কিভাবে সৈয়দ আহমেদ খানকে প্রভাবিত করতে পেরেছিলেন? হু ওয়াজ থিওডর বেক? হাউ থিওডর বেক ইনফ্লুয়েন্সড
স্যার সৈয়দ আহমেদ খান। 3 যোগ 5, 3 + 5। এবারে এই অংশটা তোমরা দেখো ভালো করে। আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি আলোচনা করো। 3 নম্বর মানের প্রশ্ন অথবা 4 নম্বর মানের প্রশ্ন। হোয়াট আর দ্য সোশ্যাল বেসিস অফ দ্য আলিগড় মুভমেন্ট? টাইপ 1 3 নম্বর, টাইপ 2 4 নম্বর মানের প্রশ্ন। আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি আলোচনা করো। সেই সামাজিক ভিত্তি আলোচনা করলে তোমাদেরকে কি বলতে হবে? যে আলিগড় আন্দোলনের প্রথমে যারা শুরু করেছিলেন তারা অত্যন্ত ধনী, উচ্চবিত্ত জমিদার তালুকদার পরিবার। তারা তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ধরনের ইংরেজি আধিকারিকদের দ্বারা প্রশিক্ষিত করবার জন্য আবাসিক বিদ্যালয়গুলো ভর্তি করেছিলেন। যে আবাসিক বিদ্যালয়ে তাদের পঠন পাঠনের খরচ অনেক বেশি ছিল এবং আলিগড়, বুলন্দশহর এইসব অঞ্চলের যারা অভিজাত মুসলিম পরিবার তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করত। তাদেরকে পড়াশুনোর পাঠদানের যুক্ত ছিলেন ইংরেজ শিক্ষাবিদরা এবং সেই সময়ের বিচারে 272টি অভিজাত পরিবারের মধ্যে 76টি পরিবার অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। এবং এই আলিগড় আন্দোলনে যেরকম প্রথম দিকে অভিজাত ধনী জমিদার তালুকদার নায়েবরা ছিলেন, তেমনি সাধারণ মানুষও ছিলেন। এবং এই আলিগড় আন্দোলনের ফসল হিসেবে আমরা আলতাফ হোসেন, চিরাগ আলী, মৌলানা শিবলি নোমানি এদের আমরা পেয়েছি। এবং এই আন্দোলন আস্তে আস্তে সাধারণ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট, সোশ্যাল বেসিস অফ দ্য আলিগড় মুভমেন্ট, আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি। পরে হচ্ছে যে হোয়াট আর দ্য ইনস্টিটিউশনাল বেসিস অফ দ্য আলিগড় মুভমেন্ট, হোয়াট আর দ্য অর্গানাইজেশনাল বেসিস অফ দ্য আলিগড় মুভমেন্ট। আলিগড় আন্দোলনের প্রাতিষ্ঠানিক অথবা গঠনতান্ত্রিক ভিতভূমি কী ছিল? সেখানে তোমরা আলোচনা করবে সায়েন্টিফিক সোসাইটি, তোমরা আলোচনা করবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, তোমরা আলোচনা করবে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, আলোচনা করবে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন। এইভাবে এই আলোচনাগুলো হচ্ছে আলিগড় আন্দোলনের প্রাতিষ্ঠানিক বা সংগঠনগত ভিত্তি। এবারে তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে রাইট এ শর্ট নোট অন সিমলা ডেপুটেশন, সিমলা দ্বৈত সম্পর্কে বা সিমলা প্রতিনিধি দল এবং তাদের বিভিন্ন সুপারিশ সম্পর্কে আলোচনা করো। এটি 3 বা 4 নম্বর মানের প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে এই ধরনের যে 35 জন প্রতিনিধি মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আগা খান নেতৃত্বে, এর নাম সিমলা দৈত্য। এখানে সরকারি চাকরিতে মুসলিমদের নিয়োগ, প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া উচ্চ পদে নিয়োগের দাবি, আইনসভা, পৌরসভা, বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের মাধ্যমে আইন সংরক্ষণ, এই সমস্ত জায়গাটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। দেখো পুরোটাই একেবারে প্রিসাইজ এবং পুরোটাই পয়েন্ট ধরে ধরে আলোচনা করা। তোমাদের থাকতে পারে মুসলিম লীগের বিভিন্ন ধরনের কার্যকলাপ লেখো, ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য মুসলিম লীগ। সুতরাং সেই মুসলিম লীগের এখানে যেগুলো আলোচনা রয়েছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এবারে হচ্ছে লখনৌ চুক্তির বিভিন্ন ধারাগুলো আলোচনা করো। ডিসকাস দ্য প্রভিশনস অফ দ্য লখনৌ প্যাক্ট অফ 1916, ডিসকাস দ্য ডিফারেন্ট প্রভিশনস অফ দ্য লখনৌ প্যাক্ট অফ 1916। সেখানে কি করতে হবে? এখানে যে আলোচনাগুলো রয়েছে, ঠিক আছে, যে এই লখনৌ চুক্তির পটভূমি একটু রয়েছে, তারপরে সেখান থেকে লিখতে হবে যে লখনৌতে
হিন্দু মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয়, তার নাম লখনৌ চুক্তি। এই চুক্তিতে কংগ্রেস মুসলিম লীগের পৃথক নির্বাচনের দাবি মেনে নেয়। উভয় দল একসঙ্গে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলনের সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় আইন পরিষদের মোট সদস্যের 1/3 মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকবে বলে এটা স্থির হয়। এবং সর্বোপরি এই লখনৌ চুক্তির মধ্য দিয়ে হিন্দু মুসলিম ইউনিটি এটা যেরকম সুদৃঢ় হয়েছিল, ঠিক তেমনি এটা আমাদের কমিউনাল পলিটিক্স অর্থাৎ সাম্প্রদায়িক যে রাজনীতি সেটাকে কিন্তু উদ্ভবে সাহায্য করেছিল। এবারে তোমাদের যদি প্রশ্ন থাকে যে রাইট এ শর্ট নোট অফ হিন্দু মহাসভা, তোমরা এখানে কন্টেন্ট পাচ্ছ এবং সেক্ষেত্রে তোমরা এই কন্টেন্ট ধরে আলোচনা করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এখানে খিলাফত অসহযোগ আন্দোলন বিষয়ে লেখো বা প্যান ইসলামিক আন্দোলন বলতে কি বোঝায়। এই যে প্যান ইসলামিক আন্দোলন মানে সার্বজনীন ইসলামিক আন্দোলন। আমরা জানি যে কামাল পাশা বা আমাদের মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী মুসলিম সমাজের বিভিন্ন সমস্যাকে মাথায় রেখে মুসলিম জনসাধারণকে বোঝানোর ফলে তারা গোটা পৃথিবীতে ঐক্যবদ্ধ একটি মুসলিমদের চেতনা সংক্রান্ত আন্দোলন শুরু করেন, যার নাম হচ্ছে প্যান ইসলামিক মুভমেন্ট। এটা হচ্ছে বেসিক ধারণা। এই ধারণাটাকে তোমরা একটু বর্ধিত করবে বিভিন্ন পাঠ্য বইয়ের উপাদানের সঙ্গে সাযুজ্য রেখে এবং এটিকে 3 নম্বর মানের প্রশ্নের জন্য তৈরি করবে। এবারে হচ্ছে খিলাফত অসহযোগ আন্দোলন কেন হয়েছিল এবং খিলাফত অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহিত হয়েছিল। প্রশ্ন থাকতে পারে যে কেন নাম দেওয়া হয়েছে খিলাফত অসহযোগ আন্দোলন। তোমরা অবশ্যই জানো যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি মিত্র শক্তি হিসেবে তুরস্ক যোগ দিয়েছিল, জার্মানি পরাজিত হয়েছিল। স্বাভাবিকভাবে তার মিত্র দেশ তুরস্ক তার উপরে শাস্তি নেমে এসেছিল, খলিফা পদ অসম্মানিত হয়েছিল এবং খলিফার মর্যাদা পুনরুদ্ধার, খলিফার সম্মান উদ্ধারের দাবিতে আন্দোলন এবং এটা খিলাফত আন্দোলন। এই আন্দোলনকে মুসলিমদেরকে জাতীয় আন্দোলনে পাশে পাওয়ার জন্য গান্ধীজি অসহযোগকে জুড়ে দিয়েছিলেন এবং খিলাফত অসহযোগ আন্দোলন এই নামকরণ করা হয়েছিল। চৌরি চৌরা ঘটনাকে কেন্দ্র করে হিংসার পরিবেশ তৈরি হলে মানুষ গোরক্ষপুরের চৌরি চৌরা যে পুলিশ থানা তাকে আক্রমণ করে আগুন লাগিয়ে দিলে অসহযোগ আন্দোলনের থেকে সত্যাগ্রহীরা বেরিয়ে এসেছেন এই দাবি করে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। একই সঙ্গে কামাল পাশার উত্থান ঘটে এবং সেই কামাল পাশার নেতৃত্বে আস্তে আস্তে আমরা খলিফা পদের চিরতরে অবলুপ্তির ঘটনা দেখতে পাই এবং তার ফলে আস্তে আস্তে মুসলিমরা এই অসহযোগ আন্দোলন থেকে বেরিয়ে যেতে থাকে এবং এটাই হচ্ছে তোমাদের খিলাফত অসহযোগ আন্দোলন। কিভাবে শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, খিলাফত অসহযোগ আন্দোলন কেন মাঝপথে স্তীমিত হয়ে গেল, এর কারণ নিয়ে আমি আলোচনা করলাম। এই প্রশ্নটিকে তোমরা 8 নম্বর বা টাইপ 3 প্রশ্ন হিসেবে তৈরি করতে পারো। তারপরে তোমরা দেখো এখানে আমাদের 1924 সালের লাহোর অধিবেশনের গুরুত্ব 4 নম্বরের জন্য প্রশ্ন তোমরা তৈরি করতে পারো। সেখানে কি কি পয়েন্ট আলোচনা করবে যে 1924 সালে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে লাহোরে মুসলিম লীগের অধিবেশন হয়, যেখানে গান্ধীজির অসহযোগ নীতির তীব্র বিরোধিতা হয়। মুসলিম লীগ ভারতের সংখ্যালঘুদের অধিকার স্বার্থরক্ষার জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দাবি করে। পাঞ্জাব, বাংলা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের আইনসভায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার দাবি জানায়। 1924 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশন থেকে কংগ্রেস মুসলিম লীগের ঐক্যে ভাঙন ধরে। সুতরাং এইগুলো হচ্ছে তোমাদের 1924 সালের লাহোর অধিবেশনের বিভিন্ন ধরনের দিক। হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য লাহোর সেশন অফ 1924।
তোমাদের প্রশ্ন থাকতে পারে নেহেরু রিপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করো। হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য নেহেরু রিপোর্ট অফ 1928। তাহলে সেখানে আমরা বলবো যে নেহেরু রিপোর্টে ভারতকে পূর্ণ সার্বভৌম মর্যাদা দেওয়া, কেন্দ্র প্রদেশে দায়িত্বশীল সরকার গঠন করা, দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা গঠনের কথা, ঠিক আছে, এই জায়গাগুলো তোমরা আলোচনা করবে। এবং 1928 সালে লখনৌ অধিবেশনে সর্বদলীয় সম্মেলনে নেহেরু রিপোর্ট গৃহীত হয়, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে প্রশ্নগুলো আলোচনা করতে হবে। এরপরে পরের প্রশ্ন আসছে যে রাইট এ শর্ট নোট অন কমিউনাল অ্যাওয়ার্ড, সাম্প্রদায়িক বাঁটোয়ারা সম্পর্কে ধারণা দাও। হোয়াট আর দ্য কমিউনাল অ্যাওয়ার্ড, সাম্প্রদায়িক বাঁটোয়ারা সম্পর্কে ধারণা দাও। সেখানে তোমাদেরকে বলতে হবে যে রামদেব ম্যাকডোনাল্ড হিন্দু মুসলিম বিভিন্ন অনুন্নত সম্প্রদায়, অনগ্রসর সম্প্রদায়, সংখ্যালঘু মানুষদের মধ্যে বিভাজনের মাধ্যমে রাজনীতিকে ভারতবর্ষের মাটিতে শক্তপোক্তভাবে তৈরি করবার জন্য যে প্রস্তাব দিয়েছিলেন তার নাম হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা। এবং সেই সাম্প্রদায়িক বাটোয়ারাতে কি বলা হয়েছে, মুসলিম, ভারতীয়, খ্রিস্টান, শিখ, হরিজন, অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক নির্বাচনের দাবি, সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে হিন্দু সমাজের অনুন্নত সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দিয়ে হিন্দু সমাজে ভাঙন ধারণার চেষ্টা। সুতরাং এইভাবে তোমাদেরকে এই উত্তরটি তৈরি করতে হবে। এবং লাহোর প্রস্তাব 1940 সালে যে লাহোর প্রস্তাব, তার বিভিন্ন শর্তগুলো লেখো। এখানে তোমাদের আলোচনা আছে। প্রশ্ন থাকতে পারে যে কেন জিন্নাহ ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। জিন্নাহর 14 দফা নীতির কয়েকটি আলোচনা করো। ডিসকাস few provisions of the 14 point of Muhammad Ali Jinnah. Why Jinnah considered as a popular person in contemporary Indian politics? সেখানে তোমার জিন্নাহর যে 14 দফা নীতি সেটা লিখলে 3 নম্বরের জন্য এই অংশটা হলো। আর 5 নম্বরের জন্য জিন্নাহ কেন এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন সেটা এখানে আলোচনা করা হয়েছে। যে 1940 সালে লাহোর প্রস্তাবের পর থেকে জিন্নাহ এবং লীগের ক্ষমতা বেড়ে যায়। জিন্নাহর কূটনীতি এখানে ভূমিকা নিয়েছিল। যেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ ছিল আসাম, সিন্ধু, উত্তর পশ্চিম, পাঞ্জাবে, এখানে লীগের ক্ষমতা বেড়েছিল। এবং জিন্নাহ সব থেকে বড় দাবি তুলেছিলেন দেশ ভাগ করো আর ভারত ছাড়ো। কারণ জিন্নাহ এটা বুঝতে পেরেছিলেন আজকে না হোক আগামী দিনে ইংরেজদেরকে ভারত ছেড়ে যেতে হবে। অতএব ইংরেজরা ভারত ছেড়ে যাওয়ার আগে যে মুসলিমরা ইংরেজদেরকে এত সহায়তা দিয়েছে, ইংরেজদের এটা দায়বদ্ধতার জায়গা যে তাদের মন মতো দেশকে ভাগ করে তবে ভারত থেকে যাওয়া। এবং সেটা কিন্তু পরবর্তীকালে আমরা বিভিন্ন ধরনের তাদের প্রস্তাবে দেখতে পাই। এবং সর্বোপরি শেষ প্রশ্ন সেটা হচ্ছে ওয়াভেল পরিকল্পনা। ভারতবর্ষ বিভাজনের আগে শেষ ধাপ মাউন্টব্যাটেন পরিকল্পনা এবং ওয়াভেল পরিকল্পনা। তোমাদের এই ওয়াভেল পরিকল্পনা এবং মাউন্টব্যাটেন পরিকল্পনার উপরে 3 অথবা 4 নম্বরের প্রশ্ন থাকতে পারে। আজকে তোমাদের ন্যাশনালিজম এবং সেপারেটিজম এই অধ্যায়ের উপরে বিস্তারিত আলোচনা করা হলো। বিস্তারিতভাবে বিভিন্ন প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর কী হবে সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হলো। তোমরা যে সমস্ত প্রশ্নগুলো আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব স্টুডিও থেকে পাচ্ছ সেই প্রশ্নগুলো তৈরি করবে। কারণ তোমাদের 4র্থ সেমিস্টার পরীক্ষা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে হবে এবং অনেকটা সময় পাচ্ছ। ধীরে সুস্থে তোমরা এই প্রশ্নগুলোকে তোমাদের পরীক্ষার জন্য তৈরি করবে। আমি তোমাদের সঙ্গে আজকে ন্যাশনালিজম এবং সেপারেটিজম অধ্যায় তোমাদেরকে ইউটিউব চ্যানেলে সরাসরি ছিলাম। আমি এর আগেও তোমাদের 3য় সেমিস্টারের যে 10টি ভিডিও হয়েছে সেটি কিন্তু তোমাদের জন্য করেছি। এবং তোমাদের কাজে এই ভিডিওগুলো লাগলে আমার পরিশ্রম যেমন সার্থক হবে, তেমনি আমাদের মাননীয় সভাপতি, মাননীয় সচিব মহাশয়া যে গুরুদায়িত্ব আমাদের উপর দিয়েছেন তোমাদেরকে সেবা দেওয়ার জন্য, এবং তাদেরকে আমরা যদি তোমাদের দিকগুলোকে তুলে ধরতে পারি তাহলে আমাদের
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মূল উদ্দেশ্য এডুকেশন ফার্স্ট, আমরা সবাই এগিয়ে আছি, শিক্ষায় আমাদের রাজ্য এগিয়ে আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।